গণ অভ্যুত্থানের পরে আমরা এই গত 1-1.5 বছরে অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা বা সংস্কারের কোনো কাজ আসলে করতে পারিনি এই সরকারের সময়ে। আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো মূলত রাজনৈতিক সংস্কারের, সাংবিধানিক এবং গণতান্ত্রিক উদ্যোগ আমরা নিয়েছি যাতে সুশাসন নিশ্চিত হয়। কারণ পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে, রাষ্ট্রের সংস্কারের সাথে। ফলে এই আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে। ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনৈতিক। ফলে আমরা যে সুশাসনের কথা অনেকেই বলছেন, এর আগে দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না, এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না। আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র, একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা, যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী, তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে, আমলাদের পিছে তারা করে, রাজনীতিবিদদের পিছে করে, এবং আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে। ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না, এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন। ফলে এই যে দুর্নীতির নেক্সাস, সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে, না হলে আমরা আসলে দুর্নীতি রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে দূর করতে পারবো না, এবং আমরা সুশাসনও প্রতিষ্ঠা করতে পারবো না। দ্বিতীয়ত, আমরা রাষ্ট্রের সংস্কারের কথা যেরকম ভাবে বলতেছি, আমরা যদি সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে এই সংস্কার বা টেকসই হবে না এবং সমাজে স্থিতিশীলতা হবে না। ফলে আমাদেরকে গণ অভ্যুত্থানের পরে সমাজে কিন্তু এটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, মানুষের মাইন্ডসেটে পরিবর্তন করে। এটা হয়তো আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না, কিন্তু সামনের দিনগুলোতে এটা আসবে। এবং আমরা সমাজের যে ফ্যাসিবাদ আছে, এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের, সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না, এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। ফলে আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে, সুশাসন লাগবে, একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে। আমি মনে করি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম, সেই সুযোগটা আমরা মিস করেছি। যেহেতু আমরা সেই সুযোগটা মিস করেছি, এখন আমাদের দীর্ঘমেয়াদী পথে যেতে হবে। আমরা যখন চীনে গিয়েছিলাম সফরে, চীন সরকার তারা আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এনি রিফর্ম, যে কোনো ধরনের সংস্কারের সাথে স্ট্যাবিলিটি লাগবে। উইদাউট স্ট্যাবিলিটি রিফর্ম কখনোই টেকসই হবে না। ফলে চীনের পলিসিটা হচ্ছে রিফর্ম, স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, এই তিনটার যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আসলে দেশের একটা টেকসই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। এবং আমরা এটা মনে করি যে এখন বাংলাদেশের যে জাতীয় ঐক্য, জাতীয় স্থিতিশীলতা, সেটি যদি নিশ্চিত হয়, এবং এটা নির্বাচনের মাধ্যমেই, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ এবং পুরো বিশ্ব এই সিগন্যালটা পাবে যে দেশে আসলে স্থিতিশীল হবে কিনা, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটা পিসফুল ওয়েতে হচ্ছে কিনা। ফলে আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো, এবং যদি আমরা এটা পিসফুলি করতে না পারি, ওই অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে। অনেকে শিক্ষার সংস্কারের কথা সবাই বলেছেন, এবং আমি এটার সাথে একমত। আমি মনে করি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমাদের গত 16 বছর যেই ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক খাতে, আমরা রাতারাতি সেটা পরিবর্তন করতে পারবো না, সেটা করার চেষ্টাও করা উচিত না। এবং আমার কাছে মনে হয় না সেটা 1 বছর, 1.5 বছর বা 18 মাসে কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা এই ধরনের পরিবর্তন সম্ভব। এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, এবং কিন্তু সমাজে সিগন্যালটা দিতে হবে যে আমরা সেটার জন্য পজিটিভ ওয়েতে আগাচ্ছি। এবং কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে। শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা গড়তে পারি, তাহলে তারুণ্যের যে কর্মসংস্থান, সেটার সমস্যা সমাধানগুলো সম্ভব।